নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পালে হাওয়া তুলতে সোনাইয়ে সায়নী ঘোষ মাতিয়ে তুললেন। শালগঙ্গায় কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন উধারবন্দের দলীয় প্রার্থী অজিত সিং। আছিমগঞ্জ হাটখোলা এলাকায় রাতের অন্ধকারে দুঃসাহসিক হামলা ও লুট, আতঙ্কে পরিবার। বরখলায় কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হয়ে ১.৫ শতাধিক পুরনো কংগ্রেস কর্মীদের বিজেপিতে যোগদান। বক্সনগর প্রেস ক্লাব সভাপতির ওপর প্রাণঘাতী হামলা, অভিযুক্ত কুখ্যাত গাঁজা পাচারকারী। এবারে সংবাদ বিস্তারিত। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহজাহান লস্করের সমর্থনে সোনাইয়ে এসে জনসভায় মাতিয়ে তুললেন দলের যুব ব্রিগেডের সভানেত্রী ও সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাই বাজারে মুক্ত মঞ্চে আয়োজিত সভায় গান ও বক্তব্যের মাধ্যমে উপস্থিত জনতাকে উজ্জীবিত করেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, উন্নয়নের বদলে ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করছে বিজেপি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার সব ধর্মের সব বর্ণের মানুষের উন্নয়নে কাজ করছে। তিনি অভিযোগ করেন, অসমে বিজেপি সরকার এনআরসি প্রক্রিয়ার নামে বিপুল অর্থ অপচয় করছে এবং সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। সায়নী এদিন আরও বলেন, সবাই হিন্দু হওয়া সত্ত্বেও বিজেপি ভয় দেখিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করছে, তাই তিনি জনগণকে এইসব বিভাজনমূলক রাজনীতি থেকে দূরে থেকে উন্নয়নের স্বার্থে তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানান। সোনাইয়ে তৃণমূল কংগ্রেস একজন শিক্ষিত, সৎ এবং যোগ্য প্রার্থী দিয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়াও টিএমসি প্রার্থী শাহজাহান লস্কর সহ অন্যান্যরাও এদিন বক্তব্য রাখেন। সরকারের থেকে হাত তুলে বলুন তো, এই মঞ্চ চলে যাবো আমি এক্ষুনি। তাই বলি যে এই ভারতীয় জনতা পার্টির একটাই কথা, एक ही किस्सा के चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गए। चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गए और विकास के पापा मोदी जी रास्ते में भटक गए। কিন্তু মৌলবাদীকে সুযোগ দিলে সেটা হবে, মৌলবাদীকে সুযোগ দিলে উন্নয়নের রাস্তা আরো প্রশস্ত হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আমাদের ক্যান্ডিডেট বলছিলেন যে আমার কিছু নেই, আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমার পূর্বপুরুষের সম্পত্তি নেই, আমার পকেটে টাকা নেই। আমাদের নেত্রীও ঠিক সেরকম ভাবে চলে গেলেন আন্ধ্রপ্রদেশে। ওখানকার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু 900 কোটি টাকার উপর তার সম্পত্তি দায়। চলে যান কর্ণাটকের সিদ্ধারামাইয়া, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, 500 কোটি টাকার উপর তার দায়। আর আমাদের নেত্রী, বাংলার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, ব্যাংক অ্যাকাউন্টে তার 15 লক্ষ টাকা পড়ে আছে। সেটাতে প্রমাণিত হয় যে দিদি শুধু নিজের জন্য কিছু করেনি, গোটা পশ্চিমবঙ্গের জন্য করেছে, মাথা উঁচু করে করেছে, চোখে চোখ রেখে করেছে। জয় বাংলা, জয় আসাম, জয় সোনাই, জয় ভারত। তাই আপনাদের বলি, লড়াই করতে হবে, চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এই ভারতবর্ষ যতটা হিন্দুর ততটা ভারতীয় মুসলমানদের। এই ভারতবর্ষের সংবিধান বলে সেকুলারিজমের কথা, কিন্তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। বৃহস্পতিবার রাত শালগঙ্গায় কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন উধারবন্দের দলীয় প্রার্থী অজিত সিং। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অজিত বলেন, উধারবন্দের নানা স্থানে এবার মানুষ কংগ্রেসকে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছে। গৌরব গগৈয়ের নেতৃত্বে অসমের সরকার করবে কংগ্রেস, তাই উধারবন্দ আসনেও কংগ্রেসকে জয়ী করতে হবে। তিনি বলেন, আমি স্থানীয় প্রার্থী হিসেবে ময়দানে রয়েছে, তবে কাউকে বহিরাগত বলে সমালোচনা না করলেও নিজেকে ভূমিপুত্র উল্লেখ করে বলেন, এবার লড়াই হবে ভূমিপুত্র বনাম বহিরাগতদের।
পানীয় জল যোগাযোগ ব্যবস্থার সমস্যার কথা এদিন প্রকারান্তরে শাসক দলের বিরুদ্ধে তোপ টাকার কৌশল অবলম্বন করলেন তিনি। বললেন, কংগ্রেস সরকারের আমলে শালগঙ্গায় হাসপাতাল, জল সরবরাহ প্রকল্প নির্মাণ হয়েছে। বিজেপি সরকারের আমলে বরাকের বেকারেরা সরকারি চাকরি কম পেয়েছেন। তিনি এও বলেন, এবারে নির্বাচনে উদারবন্দ কংগ্রেসের অবস্থা খুবই ভালো। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, শালগঙ্গা মণ্ডল কংগ্রেস সভাপতি দেবজ্যোতি দেবরায় সহ কংগ্রেসের বহু শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। এবারে টিকিট প্রত্যাশী রজত রায়, মাইনরিটি সেলের চেয়ারম্যান আক্তার হোসেন বারভুইয়া, ব্লক কংগ্রেসের প্রশাসনিক সম্পাদক প্রদীপ তাঁতিও উপস্থিত ছিলেন। সুন্দরভাবে এই অফিসটা চালাবেন এবং ভালোভাবে জনগণের জন্য যা করার সেটা করণীয় আমরা করব। বন্ধুগণ, আজকে বিরোধী দলেরা এসে অনেক বড় বড় কথা বলছে। তাদের কাছে আমার একটাই জিজ্ঞাসা যে আজকে এত লোকের চাকরি হয়েছে বরাক উপত্যকায়, যেটা ব্রহ্মপুত্র বলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এনে এখানে দেওয়া হয়েছে। আপনারা যখন অফিসে যাবেন দেখবেন নতুন নতুন লোক অনেক ঢুকেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বরাক উপত্যকার অত ছেলে মেয়ে বেকার, তাদের চাকরি হয় না। মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন গতবার যে এবার 3rd গ্রেড এবং 4th গ্রেড চাকরি আমাদের এখানে স্থানীয় যারা লোকেরা আছেন, ছেলেরা মেয়েরা, তারা পাবেন। কিন্তু সে আশায় হয়ে গেল। অনেক আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কয়টা বাস্তবে পরিণত হয়েছে দয়া করে সেই প্রতিশ্রুতিগুলো দেখবেন। ম্যানিফেস্টোতে গতবার বিজেপি অনেক কথা বলেছেন, তার মধ্যে অন্যতম হলো যে আমাদের 2 কোটি চাকরি 20,000 করে প্রত্যেক মাসে আমাদের মানুষরা পাবে, একটাও হয়নি। তাছাড়া আগে চিন্তা করে দেখুন, অনেক কিছু বলছেন যে কংগ্রেস 70 বছর কিছুই করেনি। 70 বছর সব জায়গার কথা বাদ দেন, আমি শুধু সালনের কথা বলতে চাই। সালনে আমাদের হাই স্কুল ছিল না, সেটা কংগ্রেস আমলে হাই স্কুল হয়েছে। সালনে আমাদের একটা হসপিটাল ছিল না, আমাদের হসপিটাল হয়েছে। সালনে একটা ভালো পানীয় জলের ব্যবস্থা ছিল না, এবং সেই পিএইচসি হয়েছে। এটা আজকে বরাক উপত্যকার কথা, আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো পিএইচসি, ভালো জল যেটা পাওয়া যায়, তার নাম হচ্ছে সালগঙ্গা ওয়াটার সাপ্লাই স্কিম। বন্ধুগণ, যে যাই বলুক, আমাদের অবস্থা আপনাদের আশীর্বাদে খুবই ভালো, এবং সবাই আর একটু পরিশ্রম করলে আমাদের কেউ ঢুকতে পারবে না। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এক দুঃসাহসিক কর্মকাণ্ড ও হামলার ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন এক পরিবার। গভীর রাতে সংঘটিত এই ঘটনায় শুধু শারীরিক আক্রমণই নয়, আর্থিকভাবে মারাত্মক ক্ষতিরও মুখে পড়তে হয়েছে আক্রান্ত পরিবারটিকে। বৃহস্পতিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পরিবারের প্রধান সদস্য আব্দুল কাইয়ুম। তিনি জানান, সরকার বা সারা তারার মধ্যে জড়িত, ফরেস্ট মারা, রেঞ্জার মারা, সব কিছুর কেস আদালতও আছে। এন অবস্থায় কেস দিয়া তারা কেস দিয়া বাড়িতে 11টার পরে সারা অন্ধকারের মধ্যে 25-30 জন মানুষ, অসীন মানুষও, এই একটা বাংলাদেশি মানুষও 2007 ইংরেজির থেকে আমি আদালতে জানাইছি, তারা আদালত এটার নাম পরিচয় দিতে পারছে না। ওনার তারা বাসতি দিছে, এর বাড়ি করে খাট সাট বানাইয়া দিছে, সহানুভূতি করছে, করিয়ারে নবসতি দেওয়াইছে। ওই মানুষটাও আমরা বাড়িতে রাত্রে 11টার পরে অ্যাটাক করিয়া, পেটি মানুষ তো বাচ্চারা সব রকম করি, আমার ঘরও আমার সরকারি টাকা রিয়ার পাইছিলাম, বেতনের রঙ সব টাকা আমি উঠাই আনছিলাম সাইড রামকৃষ্ণনগর থেকে। আর বাদ বাকি এটিএম দ্বারা উঠাইছি, টাকা ঘরও রাখছি, কিছু টাকার সাহায্য করছি, টিন রোড আনছি। আর বাদ বাকি রেস্ট টাকা ধরলে 4,06,998 টাকাও লইব, হিসাব করিয়া দেখছি আর বেশ কম তো হইতে পারে। কিন্তু ওই টাকাগুলো একটা টিনের বাক্সত রাখছি, এদিকে দরজাগুলো আমরা খারাপ। এই হঠাৎ আক্রমণ করিয়া দরজা জানালা সব ভাঙ্গিয়া পিছিয়া মাইয়া মানুষ মারিয়া লুট করিয়া টাকাগুলো লিয়ে গেছে। যার পরে থানায় আইয়া আমরা ইনজিওর্ড মানুষগুলো থেকে রিকভারি করছে রাত 12:30টায়। রিকভারি করিয়া নিয়ে মাথাখান্তি নিয়ে অক্সিজেন লাগে, হসপিটাল থেকে গেছে করিমগঞ্জ থেকে শিলচার যাওয়ার পরে মেলুকরে দেখা যায় ট্রিটমেন্ট করে, কিন্তু অ্যাডমিশন দেয় না। এখন আমরা ডাক্তারালাই কিছু করতাম পারতাম না। 8টা-10টা গাই মাথাত লাগছে, আতও লাগছে, আঙ্গুল কাটা, মাথা কাটা, আস্তা শরীর শেষ। আর ছেলে করতো খানে দিয়ে, তখন ওই তো গান খানে দিয়ে রক্ত। আর খানোর মেশিনটাও খারাপ। এখন আমরা কইছে যে ওপিডিতে আপনারা যাই, ওপিডি যায়নি। এখন আমরা তো গড়ে যেতাম। এইদিকে আমার ইলেকশন ডিউটি আগামী 3 তারিখ আমরা ট্রেনিং নীলমণি সায়েন্স স্কুলে করি, একটা স্কুলে। ওদিকে আমি অফিসারের কাছে যারা নিয়ে গত 30 তারিখ বিকালে আমরা দিয়ে আইছি। অফিসারে যখন শুনছেন যে হেরা একটা এজাহার দিছে, অফিসারে তখন কইছেন এজাহার যখন দিলে তুমি
সেলস তারে তুই এখানে এইটা এন্ট্রি করলে না, যে আমরা রিকভারি করিয়া নিছি আর। তো আমরা কত হইলো এজার যদি এখন দিয়েও থাকে তখন এই যার আমারও এই আসামি দিছে, যেহেতু আমি তার বড় বাইরে কই আর খেতে হয়েছে দেখে দেওয়া যাইব সেটার ঘটনা। আর রাত 11টার পরে এত বড় আক্রমণ, এটা কি তা আইনের ভিতরে নি? এলা হওয়া ঠিক নেই যে কেস করার পরেও ইয়ে মানুষের বাড়ি আক্রমণ করিয়া লুটমার করিয়া বাচ্চারা মারা, ওর বাড়ি বাঙ্গা, এমনকি চাইছে তারা কি পর্যন্ত সাউন্ড করছে, সাউন্ডের মানে একটু রেকর্ডিং অন্য মানুষের সব গুমো একজনে করছে অন্ধকার রেকর্ডিং, এটাও আপনারা দিব। তখন আপনারা ওই যে কি পর্যন্ত জখম হয়েছে, জখমি ভিডিও আপনারা দেখবা। আর থানায় রিকভারি করিয়া নিতে বাঙ্গা টাঙ্গা রুকিবারি তো সারা দেখছেন। ওই ফাইনাল পাট্টার জায়গাগুলো তারা দখল করিয়া কোর্টও মতো এটা গিয়েছে, সব কিছু মানছে, এগ্রিমেন্টও সই করছে, কিন্তু রাত্রে তারা মানে না, কোটা কাটা উঠাই আমরা নেপ অতিক্রম করিয়া ইয়ে তারা ইয়ে করছে। তখন তাকেও আমরা দেখি আর এই বাংলাদেশি মানুষটাই হইতে থাকি তার মানুষ লইয়া আয় আর অ্যাটাক করিয়া তারা বাদে যায়। এখন কোর্টও তখন এই মানুষটা তার নিজের পরিস্থিতি দেন না, তার নিজের বাপ লোকের মানুষেরও এর বাপর নাম কর না, আমারও এটারও কইছি মানুষটার নাম আমরা জানি না, নাগরিক তোমার তুলনায়। এখন হে যদি বাইরের থেকে মানুষ হায়ার করি আনি আর রাত্রিবেলা এই সমস্ত ঘটনা করে, আমরা সরকারি মানুষ, আমরা তো কোনো অন্যায় করতাম পারতাম না, কিন্তু আত্মরক্ষার তো আমরা অধিকার আছে। এখন আপনি কি চাই? আমরা তো এখন তো আমরা আসামের স্বাস্থ্য দপ্তর হোক, ভারতের স্বাস্থ্য দপ্তর হোক, বা আসামের ডিআইজি ডিজিপি আর করিমগঞ্জের এসপি হত্যাকান্দির ওসি সারাও ভালো মানুষ, আমরা দাবি করি আর যে এই সমস্ত মানুষেরা সন্ত্রাস থেকে কন্ট্রোল করিয়া আমরা বাঁচানির ব্যবস্থা, আমরা সুবিচার করিয়া দেবার। কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হয়ে 1.5 শতাধিক পুরনো কংগ্রেস কর্মীদের বিজেপিতে যোগদান। মন্ত্রী কৌশিক রায় এবং প্রার্থী কিশোর নাথের উপস্থিতিতে 1.5 শতাধিক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান। বরখলার তাপাং মণ্ডলের মাঝঘাট এলাকায় কালী মন্দিরে হাজার হাজার বিজেপি কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে বিজেপির বিজয় সংকল্প সভাতে কংগ্রেসীদের বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাপাং জিপির 3 বারের জিপি প্রেসিডেন্ট তথা প্রাক্তন অসম প্রদেশ কমিটির সদস্য শঙ্কু দত্ত চৌধুরী এবং পোরখাওয়া কংগ্রেস নেতা মলয় কান্তি দাস CNN 24 এর প্রতিনিধি রাজুদের মুখোমুখি হয়ে জানান, বিজেপির নীতি এবং আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে কংগ্রেসের দীর্ঘদিনের অবহেলা এবং বঞ্চনার শিকার হয়ে কংগ্রেসের নেতৃত্ববর্গের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বরখলা বিধানসভা কেন্দ্রের তাপাং মণ্ডলের শঙ্কু দত্ত চৌধুরী, মলয় কান্তি দাস, সরেল মাঝি ও জিতুলাল দাস সহ 165 জন কংগ্রেসী বিজেপিতে যোগদান করেন। বৃহস্পতিবার বিকেলে বিজেপির বিজয় সংকল্প সভায় তারা অঙ্গীকার করেন বরখলার বিজেপি প্রার্থী কিশোর নাথকে বিপুল ভোটে জয়ী করার জন্য আজ থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়বেন তারা। তার কারণ আমাদের দীর্ঘদিনের বঞ্চনা এবং আমাদেরকে অবহেলিত করে দেখা, এবং আমরা মিসবাহুল ইসলামের লস্কর যিনি MLA ছিলেন বর্তমানে বরখলার, আমাদের অঞ্চল পড়েছে, কিন্তু 2 বছরের মধ্যে তিনি একটিবারও আমাদের দেখেননি। তাছাড়া আমরা কিশোরনাথের উন্নয়নমূলক কাজ দেখে বিগত দিনের এবং ওনার ভালোবাসা উনি আমাদের কাছে টেনে নিয়েছেন, এবং আমরা কৌশিক রায়ের ফ্যান হিসাবে আমরা আজকের বিজেপিতে যোগদান করে আমরা নিজেকে উৎফুল্লিত মনে করছি, এবং আগামী দিনে আপ্রাণ চেষ্টা করব যাতে কৌশিকদার কথা ছাড়া দিয়ে যাতে আমরা প্রচুর ভোটে আমরা কিশোরনাথ মহাশয়কে জয়ী করে আমরা তাপাঙ্গে উন্নয়নের জন্য আমরা অংশগ্রহণ করতে পারি। আপনারা কতজন টোটাল জন? আমরা তাপাং থেকে এসেছি 125 আর দীঘরসিনা থেকে এসেছে 40, টোটাল হলো 165 আজকে জয়েন করলেন। করলাম। সবাই খুশি বিজেপিতে জয়েন করলেন? ত্রিপুরায় সাংবাদিক নিগ্রহের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ পেশাগত কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার শিকার হলেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি প্রভাত ঘোষ, বয়স 48। সোনামুড়া মহকুমার বক্সনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উত্তর কলমচৌড়া বরমুড়া এলাকার বাসিন্দা মানিক দাস নামের এক ব্যক্তি হামলা চালায়। স্থানীয়দের অভিযুক্ত মানিক দাস এলাকায় একজন কুখ্যাত গাঁজা পাচারকারী হিসেবে পরিচিত। কোনো আকস্মিক ঘটনা নয় এটি, বরং গত কয়েকদিন ধরেই মানিক দাস তাকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছেন। সাংবাদিক প্রভাত ঘোষের পেশাগত সততা এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অবস্থানের কারণেই এই আক্রোশ। অভিযুক্ত মানিক দাস বরমুড়া এলাকায় মধু দাসের ভাইপো। এলাকাবাসীর দাবি, মানিক দাস দীর্ঘদিন ধরে এলাকায় নানা অসামাজিক উচ্ছৃঙ্খল কাজের সঙ্গে জড়িত ছিল। এই নক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বক্সনগর সহ গোটা মহকুমার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত মানিক দাসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বক্সনগর প্রেস ক্লাবের সদস্যরা। প্রশাসনের কাছে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর মতো আমি সাংবাদিকতার কাজ
সেরে বাড়ি ফেরার পথে সন্ধ্যার সময় উত্তর কলমতলা চমুনিতে আনুমানিক 6টা সাড়ে 6টা হবে বরমুড়া বাসন্তী পূজা উপলক্ষে একদল টিম অর্কেস্ট্রার ব্যান্ড পার্টি বাজিয়ে তারা আনন্দ বাজি ফটকা বাজিয়ে ফেরার পথে আমাকে মন্টু দাস ওরফে আসল নাম হচ্ছে মানিক দাস, বাবার নাম মনীন্দ্র দাস, সে রটের দিয়ে আমাকে 3-4টা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে রক্ত হয়ে যায়। ওর লগে আমার কোনো আগের শত্রুতা নেই, আমরা সাংবাদিকতার পেশায় কাজে জড়িত। মানিক দাস কি করে? মানিক দাস কি করে? মানিক দাস এলাকার গাঁজা চাষি, সন্ত্রাসী এবং বিভিন্ন ধরনের 2 নম্বরই পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত। আগে অনেক নিউজ অনেক সব সাংবাদিকরাই করেছে, সেই সঙ্গে আমরা সাংবাদিকের পেশা যেহেতু জড়িত আমরা কাজকর্ম করতে বাধ্য। ওইটার রেশ ধরেই সে আমাকে আঘাত করেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরকম দুষ্কৃতিকারী এবং মাদক পাচারকারী, সন্ত্রাসকারী, গাঁজা চাষিরা যত কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে এই দৃষ্টি আকর্ষণীয় প্রশাসনের নিকট করছে। রঙ্গিয়া থেকে শিলচরগামী এক্সপ্রেস ট্রেনে শুক্রবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনায় কাটিগড়া সমষ্টির বিলবুরুঙ্গা গ্রামের যুবক মৃগেন্দ্র সিনহার প্রাণহানি হয়েছে। বিহারা রেল স্টেশনের পাশে ঘটনাস্থলে স্থানীয়রা শোকাহত। স্থানীয় সূত্র জানায় ঘটনাটি সকাল 6টার দিকে ঘটে। ট্রেনটি বিহারা স্টেশনের কাছাকাছি ধীর গতিতে চলাকালীন মৃগেন্দ্র সিনহা দ্রুত নামার চেষ্টা করেন। এ সময় তার পা পিছলে যায় এবং ট্রেনের নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় 2 হাত কাটা পড়ে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি সেই জায়গাতেই প্রাণ হারান। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।